গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 30 ডিসেম্বর মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: কার্বি আংলং জেলার পেশাদার গ্রেজিং রিজার্ভ পিজিআর এবং গ্রাম্য গ্রেজিং রিজার্ভ বিজিআর জমিতে কথিত বেআইনি দখল উচ্ছেদের পথে এগোতে চলেছে কার্বি আংলং শাসিত পরিষদ। সোমবার কেএএসি জানিয়েছে, আগামী 15 দিনের মধ্যেই শুরু হবে উচ্ছেদ অভিযান। এই সংক্রান্ত মামলায় গুয়াহাটি হাইকোর্টে আগামী 5 জানুয়ারি একটি হলফনামা জমা দেবে পরিষদ। পাশাপাশি পর্যায়ক্রমে দখলদারদের উচ্ছেদের নোটিশ জারি করা হবে। সোমবার ডিফুতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেএএসির মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং জানান, হাইকোর্টের নির্দেশ মেনেই উচ্ছেদ প্রক্রিয়া চালানো হবে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট বাসিন্দাদের জমি ছাড়ার জন্য 15 দিনের সময় দেওয়া হবে। তবে 339 জন বাসিন্দা যারা উচ্ছেদের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে রিট মামলা দায়ের করেছেন এবং তাদের মামলা বর্তমানে বিচারাধীন, তাদের ক্ষেত্রে এই উচ্ছেদ প্রক্রিয়া প্রযোজ্য হবে না। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠেছে বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর আসন উদারবন্দ। এদিকে বিজেপির টিকিট ঘিরে দলে দলে দাবিদারের দৌড়ঝাঁপ। অন্যদিকে জনবিন্যাসের অঙ্ক সামনে রেখে ক্রমশ জোরালো হয়ে উঠেছে বাঙালি প্রার্থী চাই দাবি। এই সমস্ত সমীকরণের কেন্দ্রে উঠে এসেছে একটাই নাম, রাজদীপ গোয়ালা। রাজনীতির অলিগলিতে এখন একটাই প্রশ্ন, 2026-এর নির্বাচনে উদারবন থেকে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করবে বিজেপি? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বাড়ছে জল্পনা, বাড়ছে অস্বস্তি, বাড়ছে চাপ। গত 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের পর থেকেই উদারবন্দের রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে বড় খবর। রাজদীপ গোয়ালাকে নাকি বিজেপির প্রার্থী হিসাবে উদারবন্দে চাপিয়ে দেওয়া হচ্ছে। খবরটি ছড়াতেই দলে শুরু হয় তুমুল চর্চা। অনেকেই প্রথমে ভেবেছিলেন সম্পূর্ণ অপরিচিত একটি আসনে নির্বাচনের আর বেশি সময় বাকি না থাকায় রাজদীপ গোয়ালার পক্ষে বিতগড়া কঠিন হবে, ফলে শেষ পর্যন্ত হয়তো তিনি পিছিয়ে যাবেন। কিন্তু সেই সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন স্বয়ং রাজদীপ গোয়ালাই। গত কয়েকদিন ধরে উদারবন্দের একাধিক সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে তাকে সরাসরি দেখা যাচ্ছে। নীরবে মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন, মঞ্চে না উঠেও উপস্থিত জানাচ্ছেন। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি উদারবন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাজদীপ গোয়ালা? যদিও এই বিষয়ে তিনি এখনও প্রকাশ্যে কিছুই বলেননি। সূত্রের খবর, আপাতত পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন রাজদীপ গোয়ালা। হাইলাকান্দি জেলার বৈধ পরিমাপ ও বিজ্ঞান বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ব্যবসায় ব্যবহৃত বাটখারা, কাঠপাল্লা, লিটার এবং পরিমাপের সামগ্রী 12 মাসে একবার নবীকরণ করা আইনগত বাধ্যতামূলক। জেলায় গতকাল থেকে ওজন ও পরিমাপ সপ্তাহ পালন শুরু হয়েছে। এ উপলক্ষে জনসাধারণের সচেতনতার জন্য জানানো হয়েছে যে, সামগ্রী ক্রয় করার সময় ওজন, পরিমাপ ও মিটারের প্রতি দৃষ্টি রাখতে হবে, যাতে ওজন ও মাপে কম না হয়। সিমেন্ট ব্যাগ হিসাবে ক্রয় না করে ব্যাগের সঠিক ওজন দেখে ক্রয় করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় গ্রাহকরা গ্যাস সিলিন্ডারের ওজন দেখে নিতেও আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, 28 ডিসেম্বর থেকে আগামী 3 জানুয়ারি পর্যন্ত ওজন ও পরিমাপ সামগ্রী সপ্তাহ পালন শুরু হয়েছে। গভীর আর্থিক সংকটের আশঙ্কা সত্ত্বেও ঋণের উপর ঋণ নেওয়ার নীতি থেকে সরে আসছে না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকার। রাজ্যের প্রতিটি নাগরিকের মাথায় যেখানে ইতিমধ্যেই গড়ে 42,418 টাকার ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে ফের 1,000 কোটি টাকা ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। চলতি মাসের 30 ডিসেম্বর সরকারি বন্ডবান্ধক রেখে এই বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করা হবে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে
বিভিন্ন হিতাধিকারী প্রকল্পের অর্থ বিতরণ অব্যাহত রাখতে বছরের শেষ লগ্নে এই ঋণ নেওয়ার সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের অভিমত। ইতিমধ্যেই 20 বছরের মেয়াদে সরকারি বন্ড বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রস্তাব ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআইয়ের কাছে জমা দিয়েছে রাজ্য সরকার। উল্লেখযোগ্যভাবে মাত্র 2 সপ্তাহ আগেই 16 ডিসেম্বর 900 কোটি টাকা ঋণ নিয়েছিল হিমন্ত সরকার। চলতি বছর অর্থাৎ 2025 সালের 7 জানুয়ারি 500 কোটি টাকা ঋণ নিয়ে বছর শুরু করে রাজ্য সরকার। এরপর একের পর এক দফায় নেওয়া ঋণের সঙ্গে 30 ডিসেম্বর প্রস্তাবিত 1000 কোটি টাকা যুক্ত হলে 2025 সালেই অসম সরকারের মোট ঋণ দাঁড়াবে 17,200 কোটি টাকা। এতেই থামছে না ঋণ নেওয়ার পরিকল্পনা। অর্থ দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে বিভিন্ন জনকল্যাণমূলক ও হিতাধিকারী প্রকল্প নির্বিঘ্নে চালিয়ে যেতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আরও 3,000 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তুতি চলছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক অপরিচিত পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। গুঙ্গুর পুলিশ ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। বর্তমানে মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজের মর্গে 72 ঘণ্টার জন্য সংরক্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় মৃতের কোনো আত্মীয়স্বজন, বন্ধু বা পরিচিত ব্যক্তি থাকলে তাদের অবিলম্বে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কেউ যোগাযোগ না করলে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা হবে। উত্তরপ্রদেশের বাগপত জেলায় একটি কাপ পঞ্চায়েতের বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি ওই এলাকার কাপ পঞ্চায়েত ঘোষণা করেছে 18 বছরের নিচে কোনো কিশোর বা কিশোরী প্রকাশ্যে হাফ প্যান্ট পরতে পারবেন না এবং স্মার্টফোন ব্যবহারও করা যাবে না। তাদের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পশ্চিম সংস্কৃতির অবাঞ্ছিত প্রভাব থেকে সমাজকে রক্ষা করা এবং পারিবারিক ও সামাজিক বন্ধন আরও মজবুত করা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্ত কার্যত সামাজিক বিধিনিষেধ হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও কাপ পঞ্চায়েতের কোনো আইনি ক্ষমতা নেই। উত্তর ভারতের গ্রামাঞ্চলে কাপ পঞ্চায়েত নতুন বিষয় নয়। ঐতিহ্যগতভাবে জাতিভিত্তিক এই সভাগুলি বহু দশক ধরেই সামাজিক নিয়মকানুন নির্ধারণে প্রভাব বিস্তার করে আসছে। বিবাহ পোশাক, মোবাইল ব্যবহার কিংবা যুব সমাজের আচরণ, বিভিন্ন বিষয়ে তাদের নির্দেশ প্রায়ই বিতর্কের জন্ম দিয়েছে। বাগপতের সাম্প্রতিক সিদ্ধান্ত তার ব্যতিক্রম নয়। কাপের নেতাদের বক্তব্য, আজকের প্রজন্ম স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানো কমছে এবং অশালীন পোশাকে প্রভাব গ্রামীণ সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। কাপ পঞ্চায়েতের এক প্রতিনিধির দাবি, 18 বছরের নিচের ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন থাকলে তারা ভুল পথে যেতে পারে, পড়াশোনা ও পারিবারিক মূল্যবোধ নষ্ট হয়। একইভাবে হাফ প্যান্ট বা পশ্চিম পোশাক গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। তাদের মতে এই বিধিনিষেধ সমাজকে সুশৃঙ্খল ও সুস্থ রাখতে সাহায্য করবে। অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোনাই বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় 200 শতাধিক যুবক অসম গণপরিষদে যোগদান করেন। এই গণযোগদানের ফলে সোনাই কেন্দ্রে অগপের সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষকদের মত। অনুষ্ঠানে উপস্থিত অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুল হোসেন লস্কর বলেন, মিত্রজোটের আওতায় সোনাই বিধানসভা কেন্দ্রে অসম গণপরিষদ প্রার্থী দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। তিনি আশা প্রকাশ করেন, মিত্রজোটের শরিক হিসাবে সোনাই কেন্দ্র অগপর প্রার্থিত্বের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীকে বিজয়ী করতে বদ্ধপরিকর। চলতি বছর সৌদি আরব থেকে 11,000 ভারতীয়কে বিতরণ করা হয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিশ্বের 81 দেশ থেকে বহু ভারতীয় নাগরিককে এবছর ফেরত পাঠানো হয়েছে ভারতে। সেই সংখ্যা 24,600 জনেরও বেশি বলে জানা গিয়েছে। সংসদে পেশ করা বিদেশ মন্ত্রকের পেশ করা তথ্য বলেছে, সবথেকে বেশি ভারতীয়দের নিজেদের দেশ থেকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
পরিসংখ্যান বলছে চলতি বছর আমেরিকা থেকে ৩,৮০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যাটি সৌদি আরবের তুলনায় কম হলেও গত ৫ বছরের মধ্যে আমেরিকা থেকে নির্বাসনের এটাই সর্বোচ্চ হার বলে সরকারি তথ্য জানাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেছেন মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণেই এই সংখ্যা বেড়েছে।